এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনার বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 30% কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, নাতিদের জন্য নয় বললেন মন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে স্বর্ণ ঠিকঠাক আছে, দাবি অর্থ প্রতিমন্ত্রীর, গাফিলতি থাকলে ব্যবস্থা। জুলাইয়ের মধ্যে যোগ দেবেন টাইগারদের ব্যাটিং পরামর্শক, চুক্তি 2019 বিশ্বকাপ পর্যন্ত। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে পাটের ব্যাগ ব্যবহারে প্রধানমন্ত্রীর আহ্বান। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকরিতে 30% কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত রাখতে বলা হয়েছে, নাতি নাতিদের কথা বলা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক একথা জানিয়ে বলেন, রায়ে কোটার সুবিধা মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের পাওয়ার কথা উল্লেখ নেই। সংসদে 12 জুলাই বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, উচ্চ আদালতের রায় অমান্য করে সরকারি চাকরিতে সংরক্ষিত 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কারের কোনো সুযোগ নেই। হাইকোর্টের রায় আছে, তো এটা আমি হাইকোর্টের রায় অবমাননা করে তখন তো আমি আবার কন্টেম্প অফ কোর্টে পড়ে যাব। আপিল বিভাগের ওই আদেশে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা কোটা থেকে তা পূরণ করার সুযোগ দেওয়া হলেও 30% কোটা সংরক্ষণের বাধ্যবাধকতা আছে এবং সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে এই কোটা সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। হাইকোর্টের আদেশ অবশ্য সন্তানদের কথাই বলা আছে, নাতি নাতনিদের ক্ষেত্রেও মানে কোটার প্রযোজ্যতার কথা, এটা প্রশাসনিক আদেশ সরকারি। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রাখা আছে 30%। আদালতের রায়ের ভিত্তিতে সংরক্ষিত এই কোটা সুবিধার আওতায় মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও পাবেন কিনা তার ব্যাখ্যা নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে। এইটুকু অসঙ্গতিতে আছে, এটাও আমি মনে করি যে আসলে আমরা আদালত থেকে এটা নিয়ে নেই, তাহলে এই সুবিধাটা পেতে পারে কিনা গ্র্যান্ড চিলড্রেন পর্যন্ত, সেটা নিয়ে নিলে বোধহয় বলবো যাবো যে এটা কম থাকবে। তো এখানে এই প্রশ্ন উত্থাপনের সুযোগ আছে। যদি দেখা যায় গ্র্যান্ড চাইল্ড, সেইখানে আর একটা প্রশ্ন হবে, গভর্নমেন্ট থেকে আবার একটা সিদ্ধান্ত দিতে হবে। ইট উইল অ্যাপ্লাই ইন কেস অফ ভ্যাকেন্সি, নট ভ্যাকেন্সি রয়ে গেল কিন্তু ফিল আপ হলো না, তাহলে হোয়াটসঅ্যাপ ফিডব্যাকের মধ্যে এটা পড়বে। এই কথাটা আবার একটা ডেফিনেশন থাকতে হবে। এদিকে কোটা পদ্ধতি পর্যালোচনা করতে 2 জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে 7 সদস্যের একটি কমিটি করে সরকার। কমিটিকে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করে তা সংস্কার বা বাতিলের যৌক্তিকতা সহ সরকারের কাছে আগামী 23 জুলাইয়ের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে, এতে শিক্ষকেরাও অংশ নেন। সমাবেশে শিক্ষক শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, আটক সহপাঠীদের মুক্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। তার আগে হবে যতদিন এই ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত। কিভাবে এই হামলাগুলো হয়, আমার আপনাদের সবার কাছে প্রশ্ন, এটা কি একটা মূলত 2012 সালে সরকারি চাকরিজীবীদের চাকরির মেয়াদ বিষয়ক একটি রিটের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট কোটার বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছিলেন। এরপরই আসলে এই প্রশ্নটি উঠেছে যে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার বা বাতিল করলে অথবা উদ্যোগ নিলে আদালত অবমাননা করা হবে কিনা। বিষয়টি হচ্ছে যে আসলে এই 30% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে কোটার ব্যাপারটি সেটি আমাদের আইনে ছিল। প্রশ্ন হচ্ছে যে যখন এই মামলাটি করা হয় তখন হাইকোর্টের কাছে প্রশ্নটি ছিল যে এই 30% কোটা পূরণ করা মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে থেকে সেটি বাধ্যতামূলক কিনা। অর্থাৎ এই 30% কোটার বিষয়টি আইনে থাকলেও তা আসলে পালন করা হয়নি ঠিকমতো। তখন প্রশ্নটি এসেছিল যে এটি পালন করা বাধ্যতামূলক কিনা। হাইকোর্ট তখন ভিউ নিয়েছিল যে এটি পালন করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, যদি কোনো কারণে মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া যায়, অর্থাৎ কোটা পূরণ করার মতো ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, সেটি খালিই রাখতে হবে।
একটা ইংলিশ টার্ম দিয়ে তারা মানে ওকে খালি রাখতে হবে। পরে যখন অ্যাপিলেট ডিভিশন সেটি যায় 2015 সালে, সেই অর্ডারটি আসে হচ্ছে সেটি খালি রাখা যাবে না মেধা থেকে বা অন্য কোনো ভাবে, সেটি আসলে পূরণ করতে হবে। সেটি সরকার এখন পর্যন্ত এটি করে আসছে। কিন্তু এখানে আসলে লক্ষণীয় বিষয় হচ্ছে হাইকোর্টের যে অর্ডারটির কথা বা যে রায়ের কথাটি আমরা বলছি, যেটির মধ্যে আসলে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নাম্বার 2062 অফ 2013, যেটার অর্ডারটি আসলে মধ্যে এটি বলা হয়েছে যে 30% কোটা ফর দি চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স। আমরা যদি মনে করি যে হাইকোর্টের অর্ডার আমাদেরকে মানতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে সন্তানের পরে আর কারো জন্য কোটা রাখার কোনো রকম উপায় নাই। কোটাটি রাখতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং 30% কোটা রাখতে হবে, এটি হাইকোর্ট বলেছেন এবং পরে অ্যাপিলেট ডিভিশন সেটি বলেছেন, সেটিও ঠিক। আবার এই 30% কোটার কথা আইনে ছিল বলেই 30% কোটার কথা বলা হয়েছে। আইনে যদি 20% থাকতো বা আইনে যদি 50% থাকতো বা আইনে 50% রাখা যাবে না বা 20% রাখা যাবে না, এরকম কোনো নির্দেশনা কিন্তু উচ্চ আদালত দেয় নাই। যদি এই দুটি বিষয় আমরা মাথায় রাখি, তাহলে আমাদের কাছে মনে হয় এই কোটা ব্যবস্থা সংস্কার করতে সরকার যদি উদ্যোগ নেয়, সেটি আসলে আদালতের নির্দেশ অমান্য করা সেই অর্থে হবে না। আবার সরকার যদি মনে করে যে আদালতের এই নির্দেশ অবশ্য মান্য, সেই ক্ষেত্রে সরকারের এটি খেয়াল রাখা দরকার যে এখানে বলা হয়েছে যে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স, এখানে মানে গ্র্যান্ড চিলড্রেন বা অন্য কোনো পোষ্যের কথা আসলে বলা হয়নি। এই বিষয়গুলি সরকার আমার ধারণা যে বিবেচনা করবেন এবং আইন আদালতের যারা আছেন তারাও নিশ্চয়ই বিষয়ে দিক নির্দেশনা দিবেন বলে আমার মনে হয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে স্বর্ণের গরমিলে ঘটনা সঠিক নয় এমন দাবি করে এটাকে দালিলিক ভুল বলেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। সকালে সচিবালয়ে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। তবে কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। শুল্ক গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা স্বর্ণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে, যাতে বলা হয় ভল্টে জমা রাখা 3 কেজি 300 গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটি মিশ্র বা সংকর ধাতু হয়ে গেছে, আর 22 ক্যারেট স্বর্ণ হয়ে গেছে 18 ক্যারেট। এরপর মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনে দাবি করে জমা রাখা স্বর্ণের পরিমাণে কোনো হেরফের হয়নি। বাংলা 4 আর ইংরেজি 8 দেখতে একই রকম বলে লিখতে ভুল হয়েছিল। সচিবালয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে বৈঠকে বসেন অর্থ প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, ভল্টে রক্ষিত সব স্বর্ণ ঠিকই আছে, সব সোনা ঠিকই আছে, ঘরেই আছে। জনগণ যে কোনো সংস্থা গিয়ে দেখতেও পারে, বাংলাদেশ ব্যাংকের দরজা খোলা আছে। এবং যে সামান্য পরিমাণকে 40 আর 80 ক্যারেটের একটা সমস্যা হয়েছে, এইটা ক্লারিক্যাল এরার। অর্থমন্ত্রী দেশে ফেরার পর এই বিষয়ে আরো পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নেবেন যে আরো ফার্দার এইটা কিভাবে দেখা যায়, যাতে করে সামান্যতম সংশয় বা সন্দেহ থাকলে সেটা যেন দূরীভূত হয়। হোল সিস্টেম, নিরাপত্তা সিস্টেম, মাপজোকের সিস্টেম, ব্যক্তি যারা কাজ করেন, আমরা পুরোটা রিভিউ করব। রিভিউ করে যদি আমরা কাউকে গাফিলতি করেছি বলে পাই সামান্যতম, তার জন্য আমাদের আইনানুগ শাস্তির বিধান করা হবে। অর্থ প্রতিমন্ত্রীর দাবি, প্রযুক্তিগত দুর্বলতার কারণেই স্বর্ণ পরিমাপে তারতম্য পেয়েছেন শুল্ক গোয়েন্দারা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে একের পর এক দুর্নীতির দায় নিয়ে অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভল্টে স্বর্ণের গরমিলের ঘটনা প্রমাণ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতির কোন পর্যায়ে চলে গেছে যে আজকে বাংলাদেশ ব্যাংকের যে ঘটনা উঠে এসেছে, যে ভল্টের মধ্যে সোনা বদলে সেখানে ধাতব মুদ্রা রাখা হয়েছে। বাংলাদেশকে আপনারা অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণ ফোকলা করে দিয়েছেন। তাদের আপনি যেটা ম্যাক্রো ব্যাংক সিস্টেম, ইকোনমিক সিস্টেম, এটাকে আপনি শেষ করে দিয়েছেন। আপনারা আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা হাস্যকর একটা জায়গায় নিয়ে গেছেন। পরিবেশ রক্ষায় প্রত্যেককে কমপক্ষে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় প্রতি বছর পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচি হলেও এবার ভিন্ন আঙ্গিকে পালন হচ্ছে এ কর্মসূচি। 30 লাখ বীর শহীদের প্রতি সম্মান জানিয়ে সারা দেশে একযোগে 30 লাখ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাটের পলিমার থেকে একটা নতুন ধরনের ব্যাগ যেটা পচনশীল, সেই ধরনের ব্যাগ কিন্তু তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমরা নাম দিয়েছি সোনালী ব্যাগ। কাজে আমি মনে করি যে এই সোনালী ব্যাগটা আমরা এই পলিথিনের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় উপকূলীয় এলাকায় সবুজায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ এটা আমাদের দেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। কাজে আমি এই জন্য সবাইকে আহ্বান জানাই যে প্রত্যেকে আপনার জায়গায় আপনি একটা বনজ গাছ লাগান, একটা ফলজ গাছ লাগান, আর একটা আপনি গাছ লাগান যেটা ভেষজ। বাড়ির ছাদ অথবা ব্যালকনি সব জায়গায় কিন্তু গাছ লাগানো যায়, যদি ইচ্ছা করেন আপনারাও লাগাতে পারেন এবং একটা সবুজ বেষ্টনী সৃষ্টি করতে পারেন। বনায়নে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নের সুবিধাভোগীদের চেক তুলে দেন সরকার প্রধান। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে বৃক্ষমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এবার বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার কি বিরতি নিচ্ছি। নটা বেজে 23 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। আপিল বিভাগে বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল জানান, বিচারক অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনীর আপিলের রায়ে যত সংখ্যক বিচারক ছিলেন তা পূরণ না হওয়া পর্যন্ত রিভিউ শুনানি সম্ভব নয়। তিনি বলেন, যে পরিমাণ মামলা জট রয়েছে তাতে ক্রমানুযায়ী মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে, তবে দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষের কোনো আবেদন নেই বলেও জানান অ্যাটর্নি জেনারেল। শিশু রাইফা মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও 3 চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে থানায় এজাহার করা হয়েছে। বিকেলে নগরীর চকবাজার থানায় এজাহার করেন রাইফার বাবা রুবেল খান। এতে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর লিয়াকত আলী এবং 3 চিকিৎসক ডক্টর বিধান রায়, ডক্টর দেবাশিস সেনগুপ্ত, ডক্টর শুভ্রদেবের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করা হয়। 29 জুন নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাইফার মৃত্যু হয়। এই ঘটনায় চট্টগ্রাম সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি বেশ কিছু ত্রুটির কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। খেলাধুলা খবর জানাতে সাইদ সাদি আছেন আমাদের কাছে। সাদির কাছে জেনে নেই বাংলাদেশের ব্যাটিং পরামর্শক নিয়োগের কথা প্রায় পাকাপাকি। হ্যাঁ, নীল ম্যাকেনজি হচ্ছে অনেকদিন ধরেই এই কথাই শোনা যাচ্ছিল এবং তিনি 22 জুলাইয়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন। কিছুদিন আগে সাউথ আফ্রিকার আরেকজন রায়ান কুক, তিনি ফিল্ডিং কোচ হিসেবে জয়েন করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই ব্যাটিং পরামর্শক পাওয়া গেছে, সেই খবর জানাচ্ছি। তার আগে একটা বিরতি নিচ্ছি আর ফিরে এসে থাকছে। 9:47 আপনারা দেখছেন রাত 9টায় বাংলাদেশ। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রী। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। সজীব বলেছেন, পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে হবে। সুস্মিতার মত, দিন দিন পলিথিনের ব্যবহার বেড়েই চলেছে। মামুন স্বাগত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানাই বলে। নাইম বলেছেন, পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস তৈরি করতে হবে। নিলয় বলছেন, পলিথিনের ব্যাগ উৎপাদন বন্ধ করুন। মারুফ বলছেন, পরিবেশ সংরক্ষণে সরকারের ভূমিকা প্রশংসনীয়। স্বামী বলছেন, পাটজাত পণ্য উৎপাদন করে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। হৃদয় বলছেন, আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি। লামিয়া তাগিদ দিয়েছেন, পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে এই পণ্যের সুবিধাগুলো জনসাধারণের সামনে তুলে ধরতে হবে। সুলতান বলছেন, সারা দেশে পলিথিন ব্যাগে সয়লাভ হয়ে গেছে, পলিথিন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। এদিকে থাইল্যান্ডের গুহায় আটকা পড়ার 9 দিন পর ব্রিটিশ ডুবুরিদের দেখা মেলে ওই সময়টিকে অলৌকিক মুহূর্ত বলে বর্ণনা করেছে কিশোর ফুটবলাররা। মুক্ত হওয়ার পর 1 সপ্তাহ হাসপাতালে কাটিয়ে আজ বাড়ি ফিরেছে তারা। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয় পুরো দল। নিজ দল ওয়াইল্ড বেয়ারের জার্সি গায়ে একে একে মঞ্চে এলো কিশোরেরা, সঙ্গে ফুটবলের সব সরঞ্জাম। গুহা থেকে উদ্ধারের পর প্রথমবারের মতো জনসম্মুখে কিশোর ফুটবল দল। চিয়াংরাইয়ে সংবাদ সম্মেলনের মঞ্চটি ডিজাইন করা হয় ফুটবল মাঠের মতো করে। ব্যানারে লেখা
ওয়াইল্ড বেয়ারদের ঘরে ফেরা। একে একে গুহার ভেতরের অভিজ্ঞতা জানায় কিশোরেরা। যেদিন ডুবুরিরা তাদের সন্ধান পায়, উঠে সেই মুহূর্তের কথাও। আমরা পাথর খুঁড়ছিলাম, হঠাৎ মানুষের ডাক শুনতে পাই। বুঝতে পারছিলাম না এটা সত্যি কিনা। আমরা কান পেতে শোনার চেষ্টা করি এবং সত্যি এটি কারো আওয়াজ। এটি এক অভাবনীয় মুহূর্ত। একজন জানায় খাবার না থাকলেও গুহার ভেতরের পানি ছিল পরিষ্কার। আরেক কিশোর জানায় গুহার এই অভিজ্ঞতা তাকে আরো ধৈর্যশীল ও দৃঢ় হতে শিখিয়েছে। সেই সঙ্গে জীবনকে পুরোপুরি উপভোগ করার কথা জানিয়েছে তারা। বুধবারই হাসপাতাল থেকে ছাড়পত্র পায় 12 কিশোর ফুটবলার ও তাদের কোচ। গুহা থেকে উদ্ধারের পর চিয়াং রায়ের হাসপাতালে পর্যবেক্ষণে ছিল তারা। গত 23 জুন থামলুয়াং গুহায় ঢুকে আটকা পড়ে ওয়াইল্ড বেয়ারের 12 কিশোর ও তাদের কোচ। 3 দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে 12 জুন উদ্ধার হয় কিশোর ফুটবল দলের সদস্যরা। কাজী আশিক রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাতটা বাংলাদেশের আয়োজনে। শেষ করব ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের ফ্লাইং ট্যাক্সির কিছু ছবি দেখে। তার আগে বিদায় নিচ্ছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।